এই ক্লাসটা হচ্ছে বাংলা যে পোর্শন আছে সেটার ক্লাস। বি সিরিজের 1B থেকে 12B সেকেন্ড পেপার সেকশন এ 100 নম্বর বাংলায় নোটস লিখতে হবে, সেটার উপরে এই ক্লাস। 12টা ক্লাস আছে, উইকলি একটা করে ক্লাস। তো 3 মাসের মধ্যে এই জায়গাটা কমপ্লিট হবে। তো এই সেকশনটা পড়ার আগে মানে ক্লাস স্টার্ট করার আগে এটা যেভাবে সাজানো হয়েছে সেই জায়গাটা আমি বলবো, সেটা ভালো করে বুঝে নিলে আদারওয়াইজ পরে কনফিউশন হতে পারে। প্রথমত হচ্ছে যে এটা সিলেবাসের কোন পোর্শনটা পড়ানো হচ্ছে বা তার অ্যাকচুয়াল বিষয়বস্তু কি বা কোশ্চেন প্যাটার্ন কিরকম সেটা আমি আগে বলবো। তো সিলেবাসে আসা যায়। সিলেবাস তোমাদের টিচিং এর মধ্যে দেয়া আছে। এটা সেকেন্ড পেপারের পোর্শন। সেকেন্ড পেপার সেকশন এ এই যে অংশটা আছে এখানে 30 নম্বরের দুটো কোশ্চেন লিখতে হবে এবং 10 নম্বরের 4 10 40 টোটাল হচ্ছে 100 নম্বর। এই 100 নম্বর লিখতে হবে বাংলা। এখানে 4টি টপিক আছে, তার মধ্যে দুটো টপিক হচ্ছে পালি সাহিত্য বিষয়, এ এবং বি। এ হচ্ছে হিস্ট্রি অফ ক্যানোনিক্যাল লিটারেচার। ক্যানন শব্দটার অর্থ বোঝায় মূল গ্রন্থ। বৌদ্ধদের ক্ষেত্রে মূল গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটক সাহিত্যের ইতিহাস। তার মধ্যে কি কি আছে? বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক। বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধম্ম পিটক। এই সেকশন মানে এ যে দাগ আছে এর মধ্যে ত্রিপিটকের তিনটি গ্রন্থ আছে। বি হচ্ছে নন ক্যানোনিক্যাল লিটারেচার। নন ক্যানোনিক্যাল মানে যেটা ত্রিপিটক বা মূল গ্রন্থ নয়, বহির্ভূত সাহিত্য, ত্রিপিটক বহির্ভূত সাহিত্য। এর মধ্যে কি আছে? এক্সট্রা ক্যানোনিক্যাল और অনুপিটক। তো ত্রিপিটক পরবর্তী সাহিত্যের মধ্যে এটা পড়ে এই সেকশন যখন পড়ানো হয় তখন ডিটেইলস বলা হবে। আর হচ্ছে কমেন্টারিজ বা অর্থকথা। কমেন্টারি মানে টিকা বা ব্যাখ্যা গ্রন্থ। আর হচ্ছে বংশ লিটারেচার। রোমান স্ক্রিপ্টে এইখানে একটা বিন্দু বসে, এটা বংশ বংশ যেটা বাংলা মহাবংশ দেববংশ এই জাতীয় গ্রন্থগুলোর উপরে এই জায়গাটা আছে। তাহলে সেকেন্ড পেপারে সেকশন এ যেটা বাংলায় লিখতে হবে 100 নম্বর, তার মধ্যে থেকে এ বি সি ডি 4টি টপিক আছে। এ বি হচ্ছে পালি সাহিত্যের উপরে, মেজরলি সেখানে আমরা পড়ছি ত্রিপিটক সাহিত্য এবং ত্রিপিটক পরবর্তী সাহিত্য। ডিটেইলস গুলো যখন যে সেকশনটা পড়ানো হবে সেইখানে পড়া। এই জায়গা থেকে যে নোটস দেওয়া হচ্ছে সেটা সাফিসিয়েন্ট আছে। স্টিল কেউ যদি কোনো বই কনসাল্ট করতে চায় এই বইটি দেখতে পারে, বৌদ্ধ সাহিত্য, ডক্টর বিনয়লাল চৌধুরী। আর পালি সাহিত্যের ইতিহাস দুটি খণ্ড আছে, তার মধ্যে রবীন্দ্র বিজয় প্রকল্পে এই বাংলাদেশের বই আছে। এটা এখানে সম্প্রতি পাওয়া যায় না, এটা সব কপি ইউজ করা যেতে পারে। তবে এই বইটি মানে ইউজ করার ক্ষেত্রে কিছু প্রবলেম আছে। বেসিক্যালি প্রচুর প্রিন্টিং মিস্টেক আছে। সেই জায়গাগুলো যদি কেউ ইউজ করে অবভিয়াসলি একবার দেখিয়ে নিতে হবে যে এই জায়গাটা আমি দেখছি এখানে কোনো বানানগুলো কিছু আছে। বাকি যে বইগুলো আছে তার মধ্যে থেকে এই বইটি কাজে লাগবে বৌদ্ধ কোষ প্রথম থেকে 10 পর্যন্ত, কানাইলাল হাজার এবং অন্যান্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা। আর এর মধ্যে কানাইলাল হাজার বই কনসাল্ট করা যেতে পারে। বাকি ইংরেজি বইয়ের মধ্যে
নিউমানের বই ভালো, এই হ্যান্ডবুক অফ বাল্ক লিটারেচার, নরমানের বই এটাও ভালো। যাই হোক, এখানে ভালো বলতে এটা প্রয়োজন আছে সেটা না, মোটামুটি ভাবে এই বইটা ফার্স্ট চয়েস কেউ দেখতে পারে। এক্সট্রিম যদি কারো মনে হয় যে একেবারে এভলিউশন করে ফেলে নতুন কিছু লেখা এরকম হলে, তাহলে সব বই দেখা যাবে। এই দুটো বইটি মোটামুটি এক্সট্রা যদি কারো এডিশনের ব্যাপার থাকে, এই দুটোকে যথেষ্ট কাজ হয়ে যাবে। এই এ এবং বি পালি সাহিত্যের সেকশনটা, একটা হচ্ছে বৌদ্ধ সাহিত্য আর একটা হচ্ছে বৌদ্ধ কোর্স। স্টিল নোটস যেটা আছে সেটা সাজেশে তোমাদের প্রথমে নোটস যেটা সেটা তৈরি করে আমি লিখে ফেলবে, মানে প্র্যাকটিস করে ফেলা, তারপরে যদি কিছু অ্যাডিশনের ব্যাপার হয় সেটা করা। অনেকেই একটা ভুল করে যে একেবারে নোটস বানানো নতুন করে তারপরে তৈরি করবো, বই করতে গেলে 1 ইয়ারের মধ্যে মেইনসের প্রিপারেশন শেষ হয়। এটা খুব ক্লিয়ার কথা। ফার্স্ট হচ্ছে যে আগে যেটা প্রোভাইড করা সেটা তৈরি করে ফেলা, অ্যাডিশনের ব্যাপার যেটা আছে সেটা শেষের দিকে দেখা যাবে। এবং এডিশন মানে সেখানে মাইনর কিছু, মানে একটা লেখা যদি আড়াই পাতা লেখা হয়, সেখানে হার্ডলি 4-5 লাইন অ্যাড করা যেতে পারে, যেটা থেকে সেই নোটটার মধ্যে একটা ইনোভেশন আসে। তার জন্য এক্সট্রা কোনো প্যারাগ্রাফ লেখা, পুরো গোল লঞ্চে পাল্টে ফেলা, এইসবের দরকার। এই এডিশনের প্রয়োজনীয়তা হচ্ছে যে যাতে নোটসটা একটু দেখতে ভালো লাগে বা আদার্স যারা লিখছে তাদের সাথে ডিফারেন্সিয়েট করা যায়, সেটার জন্য কি করলে মানে কার্যসূচি হয় সেটা আমি বলে দেবো। এবং সেটা খুব 4-5টা লাইন অ্যাড করলে সেটা সাফিসিয়েন্ট হয়ে যাবে। সেগুলো ক্লাস যখন হবে কীভাবে নোটসে অ্যাড করা যায়, কি অ্যাড করা যায়, এগুলো আমি অল্প বিস্তর আলোচনা করতে পারি। আপাতত বই নিয়ে খুব বেশি বাহুল্যের প্রয়োজন নেই, যে নোটস আছে এটাকে তৈরি করা, পরে অ্যাডিশনের কথা দেখা যাবে। এই হচ্ছে তাহলে এখানে ত্রিপিটক সাহিত্য এবং ত্রিপিটক পরবর্তী সাহিত্য। নেক্সট হচ্ছে সি এবং ডি সেকশন যেটা আছে। সি এবং ডি হচ্ছে হিস্ট্রি পোর্শন, বৌদ্ধ ধর্মের ইতিহাস। বৌদ্ধ ধর্মের ইতিহাসের মধ্যে কি পার্থক্য আছে? সি এর মধ্যে আছে হিস্ট্রি অফ আর্লি বুদ্ধিজম, তার মধ্যে প্রি বুদ্ধিস্ট ইন্ডিয়া মানে বৌদ্ধ যুদ্ধের বা বৌদ্ধ যুগের পূর্ববর্তী ভারতবর্ষ, লাইফ অফ বুদ্ধা, বুদ্ধের জীবনী, রয়্যাল প্যাট্রোনেজ, রাজকীয় যে পৃষ্ঠপোষকতা, অরিজিন অফ সংঘ, সংঘের উৎপত্তি, এই টপিকগুলো এখানে আলোচনায় আছে। তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট অফ বুদ্ধিজম, এখানে আছে বুদ্ধিস্ট কাউন্সিলস মানে বৌদ্ধ সমিতি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, প্রথম 4টি সমিতি, বুদ্ধিস্ট স্কুলস অ্যান্ড সেক্টস, বৌদ্ধদের বিভিন্ন যে মতবাদ এবং শাখা, আর হচ্ছে স্প্রেড অ্যান্ড ডিক্লাইন অফ বুদ্ধিজম, বৌদ্ধ ধর্মের উত্থান, প্রসার এবং বৌদ্ধ ধর্মের পতন, এই বিষয়গুলি এখানে পাঠ করেছে। তো এখান থেকে যে বইটা আমাদের দেখা যায় সেটা হচ্ছে এই বৌদ্ধ ধর্মের ইতিহাস মণিপুর আকারে। বাকি যে বইগুলো আছে সেগুলো খুব যে প্রয়োজন তা না। ইংরাজি বইয়ের মধ্যে এই বইটি খুব ভালো হয়। অ্যাকচুয়ালি এটা শুধু ইংরাজি না, মানে যে কোনো ক্ষেত্রে আর্লি মনাস্টিক বুদ্ধিজম দুটো ভলিউম আছে মূল্যায়ন করতে, এই বই থেকে অনেক কিছু হেল্প পাওয়া যায়। ভীষণই কম্প্যাক্ট বই, এটা মানে চোখ গুলাতে ঝুলাতে পারো, স্টিল আগে বলছে যেটা আছে সেটাকে কমপ্লিট করো। কেননা আমরা যে এখানে 54 পাতার একটা নোট করবো, 3 মাসের মধ্যে এটা পড়ানো হবে। 3 মাসের মধ্যে 54 পাতা তৈরি করা এত সহজ বিষয়। সুতরাং এটা কমপ্লিট করে তারপরে আমরা অন্য
এইগুলো বই এখান থেকে যথেষ্ট ভালো। আর এর মধ্যে অ্যাকচুয়ালি এই বইগুলো কম বেশি সবই এই লাগবে, যদি ইউজ করলে করা যাবে, কিন্তু এখানে তো পিএইচডি করা হবে না যে সমস্ত ঘাটাঘাটি করে। স্টিল এখানে দেয়া হয়েছে যাতে একটা আইডিয়া করা যায়। অ্যাকচুয়ালি অনেকে ইংরাজিতে পড়ার জন্য বলে, এই জন্য এটা এইভাবে দেয়া হয়েছে। মানে এই জায়গাতে ইংরাজিতেও লেখা আছে, হিস্ট্রি যে পোর্শন আছে, এই যে বাংলা নোট আছে বৌদ্ধ মানে বুদ্ধের জীবনী, এটা এই নোট ইংরাজিতেও লেখা আছে। তো এখানে অনেক বই আছে। আরেকটি বই এখানে সেটা হচ্ছে মডেল সেক্টর, এই যে ডিকশনারি অফ পালি প্রপারটিস, এইটা এই বইটি এবং এদিকে আরি মনাস্ট্রি পোর্শন, এই দুটো বই এই হিস্ট্রি পোর্শনে যদি কেউ এডিশন করতে চায় আদর্শ এই দুটো। এদিকে হচ্ছে বৌদ্ধ ধর্মের ইতিহাস, বৌদ্ধ কোষ, আর হচ্ছে বৌদ্ধ সাহিত্য। মোটামুটি এইগুলো সাফিসিয়েন্ট, এখান থেকে মানে কার্যসিদ্ধি হয়ে যাবে। কিন্তু আগে যে নোট আছে সেটা তৈরি হয়, তারপরে এরপরে আরেকটা বিষয়ে বলবো তার আগে, এরপরে ভীষণ ভাইটাল একটা বিষয়ে আলোচনা করবো, এটা ভালো করে শুনবে। প্রিভিয়াস এর কোশ্চেন পেপারটা তোমাদের যদি না থাকে তাহলে একটু সমস্যা হবে। আচ্ছা, আমি এটা বলে দিচ্ছি, সেরকম বলে পরের দিনে অনেকে হয়তো প্রিন্ট আউট করা দিই, পরের দিনে আমি আরেকবার আলোচনা করবো। প্রিভিয়াস ইয়ার তোমরা নিজেরা নিয়ে নিতে পারো, জেনারেল যেটুকু বলার আমি এখান থেকে বলে দিচ্ছি। তো এটা 23 কোশ্চেন পেপার, 24 মেন্স এখন হয়নি। তো এখান থেকে এটা যেটা বলছে যে এখানে লিখেনি, কিন্তু এটা এতে লেখা থাকে, সিলেবাসের পোর্শনে লেখা থাকে যে এ যে সেকশন আছে এটা বাংলাতে। এখানে কোশ্চেন প্যাটার্ন কি রকম আছে দেখা যায় যে আনসার কোশ্চেন নম্বর 5, 5 নাম্বার কোশ্চেনটা আনসার দিতেই এইটা, and any two of the rest, বাকি চারটের মধ্যে দুটো করতে হবে। তো এখানে চারটে আছে, চারটে কোশ্চেন আমরা আগে দেখি, 5 নাম্বারটা পড়ে। তো what is the meaning of বিনয়? বিনয় মানে কি? What is the nucleus of বিনয়? Discuss any one of the book of বিনয় পিটক। বিনয় পিটক সম্পর্কে এখান থেকে জানতে চাইছি। বিনয় পিটক কোথায় আছে? বিনয় পিটক হচ্ছে এই যে ক্যানোনিক্যাল লিটারেচার এর মধ্যে আছে, তার মানে এটা হচ্ছে এই থেকে কোশ্চেন আসছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে what do you know about অনু পিটক? অনু পিটক মানে কি? explain any one of this পিটক। অনু পিটকের যে কোনো একটা ব্যাখ্যা করো। অনু পিটক কোথায় আছে? নন ক্যানোনিক্যাল লিটারেচার অনু পিটক, এক্সট্রা ক্যানোনিক্যাল বি। তাহলে এই কোশ্চেনটা আসছে বি থেকে। তারপর where the second count this comes to us, দ্বিতীয় বৌদ্ধ সমিতি। দ্বিতীয় বৌদ্ধ সমিতি কোথায় আছে? ডেভেলপমেন্ট অফ বুদ্ধিজম, এখানে কাউন্সিল আছে ডি, লেখা আসছে ডি থেকে। give the brief description of life of Buddha, life of Buddha কোথায় আছে? এই যে সি, আর্লি বুদ্ধিজম যেটা আছে লাইফ অফ বুদ্ধা। তাহলে এই যে চারটে প্রশ্ন থাকে, হিস্ট্রি যে চারটে এবিসিডি আছে সেইখান থেকে দেখ 30 নম্বর, সেখান থেকে দুটো করতে। প্রিভিয়াস ইয়ার দেখাচ্ছি মানে 22 what is পঞ্চনিকায়, রাইট নোট অন এনি অফ দ্য নিকায়। পঞ্চনিকায় হচ্ছে সূত্র পিটককে বলে। সূত্র পিটক কোথায় আছে? এ সেকশনে আছে।
ডিসকাস অ্যাবাউট দ্য লাইফ এন্ড ওয়ার্ক অফ বুদ্ধ দত্ত। বুদ্ধ দত্ত হচ্ছে ত্রিপিটকের টিকাকার, কমেন্টারি যে সেকশন আছে সেই জায়গায়, এই যে কমেন্টারি আছে, কমেন্টারি শব্দ কথা, এই অর্থকথা রচয়িতাদের মধ্যে একজন হচ্ছে বুদ্ধ দত্ত। তার সম্বন্ধে জানতে চাই, তাহলে এটা হলো কি? Writing note on the causes of the rise and spread of Buddhism. Rise and spread মানে হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রসার। বৌদ্ধ ধর্মের প্রসার কোথায় আছে? এই যে spread and decline of Buddhism, তবে B। Writing note on the causes and the impact of second Buddhism. দ্বিতীয় বৌদ্ধ সমিতি সম্পর্কে জানতে চাইছি। দ্বিতীয় সমিতি কোথায় আছে? আচ্ছা, দ্বিতীয় সমিতি এইখানেই আছে, ডি এর মধ্যে। ইন জেনারেল যেটা হয়, এই এ বি সি ডি চারটে থেকেই যায়, খুব রেয়ার কেস দেখা যায় একই জায়গা থেকে দুটো আসছে। তো ওভারঅল কারো আগে গিয়ে যদি দেখা যায়, আচ্ছা এটা আলোচনা করে লাভ নেই, এটা সিলেবাস লিস্টে কন্টিনিউ হলে তোমরা নিজেরা অ্যানালাইসিস করে দেখতে পারো। মোটামুটি ভাবে চারটে জায়গা থেকে চারটে কোশ্চেন থাকে, দুটো লিখতে হবে। এবারে 5 নাম্বার যে কোশ্চেন আছে, এইখানে শর্ট নোট দিয়েছে, রাইট শর্ট নোটস অন এনি ফোর অফ দ্য ফলোইং, 4/40 নাম্বার। পাচিত্তীয় ধর্মপদ জাতক অশোক ধর্মপদ, পাচিত্তীয় ধর্মপদ জাতক, এই তিনটে হচ্ছে তিনটে গ্রন্থ, লিটারেচার পোর্শন, দ্যাট মিন্স এ এন্ড বি। অশোক আর তন্ত্রযান, এইগুলো হচ্ছে, অশোক হচ্ছে ব্যক্তি, পার্সন, তন্ত্রযান হচ্ছে বৌদ্ধদের শাখায়, এইগুলো হচ্ছে একটি সিডি পোর্শনের থেকে আসছে। লিখেছিয়ার দেখা যায় খন্দক, মিলিন্দ বৈনব, শ্রুতিমত্ত, এই তিনটে হচ্ছে গ্রন্থ, এবি থেকে আসছে। কুশিনারা হচ্ছে একটা জায়গা, কুশিনগর স্থান। প্রসেনদী হচ্ছে প্রসেনজিৎ, কোশলের রাজা প্রসেনজিৎ ব্যক্তি। যোগাচার হচ্ছে যোগাচার বৌদ্ধের শাখা, যোগাচার বৌদ্ধ দর্শন। এই তিনটে হচ্ছে সিডি থেকে আসছে। তাহলে প্রায় 50-50, যদিও গ্রন্থ মানে এবি সেকশন থেকে শর্ট নোটগুলো সবচেয়ে বেশি আছে, মেজরিটি। আর শর্ট নোটের ধরন হচ্ছে গ্রন্থ থেকে গ্রন্থর নাম দেয়, স্থানের নাম দেয়, যেমন রাজভবন, রাজগৃহ, বৈশালী, কুশীনগর, সারস্বতী, বৌদ্ধ যে বিভিন্ন স্থান ছিল সেগুলো, কপিলাবস্তু। ব্যক্তি হচ্ছে প্রসেনজিৎ, তারপর শিষ্য সারিপুত্র, মোগলাই, আনন্দ, মহাপ্রজাপতি, গৌতমী, অজাতশত্রু ইত্যাদি এদের সম্বন্ধে ব্যক্তি হিসেবে দেয়। আর বৌদ্ধের শাখা মানে হচ্ছে যে এই যে মাধ্যম, যোগাচার, বিজ্ঞান বা পরিভাষিক, সৌত্রান্তিক, মহাসাঙ্গিক, তন্ত্রযান, বজ্রযান, কালচক্রযান, এই জাতীয় বিষয়গুলো থেকে থাকে। তাহলে এখানে শর্ট কোশ্চেনের প্যাটার্নটি হচ্ছে গ্রন্থ থেকে হচ্ছে বেশি আসে, বাকি আছে স্থান, ব্যক্তি এবং বৌদ্ধের শাখা। সিলেবাসের সিডি সেকশনের যে জায়গাগুলো আছে সেখান থেকে এই টপিকগুলো নিয়ে। এবার যেটা আলোচনার বিষয় সেটা মিনিংতে আসে। এবার নোটস যেটা আছে এটা কিন্তু একটু মানে ট্রিকি আছে, এটা এমন ভাবে রাখা হয়েছে যাতে প্রিপারেশন নিতে সুবিধা হয়, এটা ভালো করে বুঝে নিতে হবে। এইটা আমরা 12টা ক্লাস রেখেছি, 1 থেকে 12। সেকেন্ড ক্লাস বলে এটা বি সিরিজ রাখা হয়েছে, 1 বি থেকে 4 বি, আদারওয়াইজ এটা এই সিরিজের সাথে মার্জ করে দেবে। 12টা ক্লাস যে আছে এটাকে 4খানা পার্টে ভাগ করা হয়েছে, মানে 1 থেকে 3, 4 থেকে 6, 7 থেকে 9 আর 10 থেকে 12। এই 4টে সেকশনের মধ্যে সিলেবাসের মধ্যে আমরা এ বি সি ডি এই 4খানা পেয়েছি, সেটাকে আমরা উল্টে সি ডি এ বি
তার মানে 1 বি থেকে 3 বি এটা হচ্ছে সি এর টপিক আছে, 4 থেকে 6 বি হচ্ছে ডি এর টপিক আছে, 7 থেকে 9 হচ্ছে এ এর টপিক আছে, 10 থেকে 12 হচ্ছে বি এর টপিক আছে। এবং এই যে চারটা পার্ট হচ্ছে তিনটে করে ক্লাস নিয়ে এইগুলোকে একটা করে ইউনিট করা হয়েছে। ইউনিট 1 থেকে 3 হচ্ছে ইউনিট, আর এই ইউনিটের মধ্যে 1 2 3 তিনটে ক্লাস আছে, তিনটে ক্লাসে তিনটে সেকশন রাখা হয়েছে। তাহলে ইউনিট 1 হচ্ছে সি যে পোরশন আছে সেটা, সি পোরশনটা আমরা তিনটে সেকশনে ভাগ করেছি, তিনটে ক্লাসে এটা করব। ইউনিট কেন ভাগ করা হয়েছে? এই ইউনিট থেকে একটা 30 নম্বরের কোশ্চেন আসবে প্রায় প্রত্যেকটা সালে, এইটা মাথায় রেখে এটাকে তৈরি করতে হবে। ইউনিটের তিনটে সেকশন 3 দিনে ক্লাস করা হবে, এর মধ্যে যে 30 নম্বরের প্রশ্নগুলো আছে সেখান থেকে মিনিমাম একটা বলা গেলে প্রতি সালে আসবে, সেইটা মাথায় নিয়ে এখানে প্রিপারেশন নিতে হবে। আবার সেকেন্ড ইউনিট যখন হবে 4B থেকে 6B, সেখানে দেখা যাবে যে একটা 30 নম্বরের কিন্তু প্রতি সালে আসছে, প্রতিটা তিনটে করে সেকশন আছে, দ্যাট মিন্স 3 দিন ক্লাস নেওয়া হবে। তো এই জায়গা থেকে মেইন বিষয় হলো যে নিজেদের ভাষায় এটাকে তৈরি করার চেষ্টা করবে যে নোটস আছে, আর সেটা লিখে রাখা। আর কারো যদি আমি খাতা দেখতে গিয়ে মনে হয় যে না তার ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে বা ভুলভাল করছে, তাকে সেটাই বললে যা আছে তাই আদৌ সেটা সমস্যা হবে যে এটা আমার নিজের ভাষায় লেখা, এই লেখাটাকে কপি করতে গেলে বা এখানে যে ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড আছে সেটা তোমাদের অনেকের ক্ষেত্রে কঠিন লাগতে পারে, তো সেই জায়গাগুলো সিম্পলিফাই করে দিলে ভালো। বা আমার পরিকল্পনা আছে যদি অবসর সময় থাকে এই নোটের মধ্যেও ভাষাটাকে কিছুটা সরলীকরণ করা যেতে পারে। আচ্ছা, ক্লাসের মধ্যে যতটা সম্ভব এটা এক্সপ্লেন করবো, ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপ্লেন করা পসিবল হবে না, সেটা অনেকটা দেরি হয়ে যাবে ক্লাসের টাইমে। তো স্টিল যতটা আমার অ্যাজিউম হবে যে কারোর অসুবিধা হতে পারে বা যে মেইন টপিকগুলো বলা আছে সেগুলো বলবো। নোটসগুলো তোমরা বাড়িতে পড়বে, যে ওয়ার্ডগুলো জানা নেই মানে পালি মানে বেশ কিছু টার্মিনোলজি আছে বলতে পারবে, সেগুলো তোমাদের অজানা হতে পারে। যেমন এখানে প্রপোজাল একটি কথা আছে, প্রপোজাল সূত্র, পরে আরো শব্দ এখানে আছে, সেগুলো আমি যতভাবে বলে দেবো, আর বাকিগুলো তোমরা পড়তে গিয়ে দাগ দিয়ে রাখবে, পরের দিন ক্লাসে করতে শিখবে। বুদ্ধের জীবনী প্রসঙ্গে যে কোশ্চেনগুলো ছিল সেখানে মেজর 4টে ইভেন্টসের কথা বলছে। বুদ্ধের জীবনের মূল 4টি যে বিষয় আছে সেগুলো হচ্ছে তার যে জন্ম, তার যে বুদ্ধিলাভ, তার যে ধর্মচক্র প্রবর্তক প্রথম যে ধর্ম উপদেশ দিয়েছিলেন, আর হচ্ছে তার পরিণতি। এই 4টি হলো মেজর 4টি ইভেন্টস। এই 4টি জায়গা আমরা এখানে আলোচনা করব এবং আনুষঙ্গিক বিষয়গুলো থাকবে। তো বুদ্ধ প্রসঙ্গে মোটামুটি তোমাদের জানা আছে, কিন্তু খুব ভালোভাবে একটা জিনিস শেয়ার করবে, সেটা হচ্ছে যে এখানে আমরা পালি সাহিত্য পড়ছি। তো পালি সাহিত্য বা বৌদ্ধ ধর্মের যে মানে বুদ্ধিস্ট স্টাডিজ যদি বলা হয়, বৌদ্ধ ধর্ম রিলেটেড যে গ্রন্থ, সেখানে যেভাবে আমরা বুদ্ধ সম্পর্কে জানতে পারি সেটাই এখানে আমাদের আলোচনা। কিন্তু এখানে না মানে টোটাল যে হিস্ট্রি 100 নম্বর আছে সেখানে যা কিছু আছে, ধরা যায় প্রথম বৌদ্ধ সঙ্গীত, সেই সম্পর্কে তোমরা হয়তো হিস্ট্রিতে পড়েছো, বা অশোক সম্পর্কে তোমরা হিস্ট্রিতে পড়েছো, কিন্তু এখানে পালি সাহিত্যে আমরা যেরকম পাই বা পালি রিলেটেড বইপত্রে আমরা যেরকম পাই অশোক সম্পর্কে, সেইগুলোই কিন্তু আমাদের পাঠ্য বিষয় হবে, সেগুলোকে আমরা অর্থনীতি হিসেবে হিস্ট্রি বইতে কি লেখা আছে সেইটি এখানে লিখতে গেলে কিন্তু সমস্যা। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সেটা একটা অথেন্টিসিটি নিয়ে প্রবলেম হতে পারে, সেই কারণে নোটসে যেটা আছে সেটাকেই তৈরি করবে। যদি কোনো জায়গায় কনফিউশন হয় যে না এটা তো আমি হিস্ট্রি বইতে অন্যরকম পড়েছিলাম, অন্যরকম নাম ছিল, সেটা আমার সাথে কনসাল্ট করবে,
সেখানে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তো বুদ্ধ সম্পর্কে যখন লেখা হচ্ছে, ইন্ট্রোডাকশন একটা দেয়া হচ্ছে, ইন্ট্রোডাকশনে বলা হচ্ছে যে তিনি একজন কেবল ধর্মগুরুই নন, তিনি মানব জাতির একজন শিক্ষক বা তার শিক্ষকদের মধ্যে উজ্জ্বল নৈপুণ্য। একটা ভালো বাক্য বুদ্ধ প্রসঙ্গে বলা। এরপরে বুদ্ধের জীবনী সম্পর্কে সোর্স আমরা কোথা থেকে পাই সেগুলো বলা হচ্ছে। বুদ্ধের যে ধারাবাহিক জীবনী সেইটি ত্রিপিটকের মধ্যে পাওয়া যায় না। নালক সূত্রে তার জন্মকালীন বৃত্তান্ত, আর্যপর্যশন সূত্রে তার যুবা বয়সে, প্রভুজা সূত্রে সন্ন্যাসিক, মহাপরিনির্বাণ সূত্রে অন্তিম সময়ের জীবনী পাওয়া যায়। এছাড়া বহু তথ্য আছে ত্রিপিটকের বিভিন্ন অংশে। ত্রিপিটকের তো পালি সাহিত্যে জাতক নিদান কথা, মহাবংশ প্রভৃতি গ্রন্থ, কিছু কাব্যগ্রন্থ যেমন জিনকালমানি, জিনালঙ্কার, জিনচরিত ওতে বুদ্ধ জীবনী ধারাবাহিকভাবে মিলে। পালি সাহিত্য ব্যতীত সংস্কৃতের মহাবস্তু অবদান, ললিত বিস্তর, বুদ্ধচরিত এছাড়া বিভূতীয় জৈনিক সাহিত্য বহু উপাদান পাওয়া যায়। তাহলে বুদ্ধ জীবনী সম্পর্কে যে আমরা বলব কোথা থেকে পাবো, এই জায়গাটা বলা হচ্ছে। মেজর সোর্স, প্রাইমারি সোর্স কি আছে? এরপরে বুদ্ধের জীবনী হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে। কপিলবস্তু তিনি জন্মগ্রহণ করেন, যেটি বর্তমানে নেপালে অবস্থিত। তারপর বাকি যেগুলো আছে ওগুলো তোমাদের জানা, যে শুদ্ধোধন হচ্ছে তার পিতার নাম, মাতার নাম হচ্ছে মহামায়া। আর ইউনিক ইনফরমেশন হচ্ছে যেগুলো পালি সাহিত্য ছাড়া অন্য তোমরা হিস্ট্রি এখানে বই পড়ছে সেখানে ঠিকঠাকভাবে দেওয়া থাকে না। যেমন প্রজ্ঞা সূত্রে তিনি নিজেকে আদিত্য বন্ধু গোত্রের বলেছেন। আদিত্য বন্ধু অনেক সময় করেন, আদিত্য মিন সান, সৌরবংশ জন্ম, এবং তিনি ইক্ষ্বাকু রাজার বংশধর। ইক্ষ্বাকু পালিতে শব্দটার উদ্গার করে, সংস্কৃত হচ্ছে ইক্ষ্বাকু। বুদ্ধচরিত্রে ইক্ষ্বাকু বলে উল্লেখ, পালিতে মানে শব্দটা একটু পরিবর্তিত হয়ে যায়, এটা হচ্ছে উদ্গার। ইক্ষ্বাকু বংশে তার জন্ম হয়েছিল। অদ্ভুতভাবে মহাবীর তাকেও এই ইক্ষ্বাকুর সাথে উল্লেখ করা হয় তার বংশ, এবং সৌর বংশ যে আছে, সৌর বংশের যে রামচন্দ্রকেও এই ইক্ষ্বাকুর সঙ্গে কানেক্ট করা হয়, তারই ডিসেন্ডেন্ট। এরপরে উক্ত রাজার পুত্রগণ হিমালয়ের পাদদেশে শাক বা সেগুন গাছের নিচে বসতি স্থাপন করেন বলে তাদের শাক্য বলা হয়। এখানে অনেক ইউনিক ইনফরমেশন পাবে, সেইগুলো এখানে অ্যাড করা হয়। শাক্য কেন বলে? তারপরে গৌতম নামটি তার গোত্র রহস্য মনে করা হয়, যে গৌতম বুদ্ধ যে বলা হয় সেইটি গোত্র বিষয়। অপরপক্ষে কপিল মুনির বসতি হতে তাদের বসতির নাম হয় কপিলবস্তু। তাহলে কেন কপিলবস্তু বলা হয়, কেন শাক্য বলা হয়, গৌতম বলা হয়, এইগুলো ডিটেইলস বলা হয়। এবারে তার যে একটা ফ্যামিলি রিলেটেড বিষয়, জন্ম বৃত্তান্ত, সেগুলো বলা হচ্ছে। যে তার জন্মের ১ বছর পূর্বে মায়াদেবী দৈব স্বপ্ন লাভ করেন, সেখানে সাদা রঙের একটি মঙ্গলহস্তি তার উদরে প্রবেশ করে। এরপর বৈশাখী পূর্ণিমার দিন, এটা হচ্ছে মোস্ট প্রবাবলি যেটা আষাঢ়ী পূর্ণিমা, সেই দিনে স্বপ্ন দর্শন হয়। আর পরবর্তী যে বৈশাখী পূর্ণিমা, সেই দিনে তার জন্ম হয়, যেটা বর্তমানে আমরা বুদ্ধ পূর্ণিমা বলে থাকি। তার নাম করা হয় সিদ্ধার্থ। জন্মের ৭ দিন পর মহামায়া দেহত্যাগ করেন। তারপর মহামায়া ভগিনী মানে বোন মহাপ্রজাপতি গৌতমী পালিকা মাতা রূপে তাকে পালন করেন। দৈবকেরা ভবিষ্যৎবাণী করেন যে তিনি পৃথিবীর সম্রাট হবেন যদি গৃহস্থ হন, আর যদি গৃহ ত্যাগ করেন তাহলে তিনি সন্ন্যাসী মুক্তি পথ বলবেন। তো তিনি যাতে গৃহ ত্যাগ না করেন সেই জন্য শুদ্ধোধন সকল রকমের সুখাচারের ব্যবস্থা করেন, কিন্তু তা সত্ত্বেও যে তিনি মানে যাতে তিনি দুঃখ কি সেটা দেখতে না পান। তো যুবা বয়স পর্যন্ত
দুঃখ কিরকম হয় সেইটি তিনি দেখেননি, এরকম বলা হয়। এই বছরে পরে বলছি, তো এই জন্মলাভের যে বিষয়, এটি হলো তার জীবনের প্রথম বৃত্তান্ত, প্রধান মেজর বোর্ড ইভেন্টসের মধ্যে একটি। এরপরে তার যুবা বয়সের প্রসঙ্গে বলা হচ্ছে যে এই সুদর্শন ছিলেন, তার শরীরে 32 প্রকার মহাপুরুষোত্তম ছিলেন, ইত্যাদি ইত্যাদি। তো তার লিপি শিক্ষা, তার যে অন্তঃকরণের করুণার প্রকাশ, এই বিষয়গুলো বলা হয়েছে। কিছু কাহিনী তোমরা পড়ে থাকবে বা জেনে থাকবে যে একটা ব্যক্তি হাঁসকে, মানে হাঁস তীরবিদ্ধ হলে তিনি তাকে সুস্থ করে তোলে। তারপর যে তীরবিদ্ধ করেছে, মানে তার যে ভাই, নিজের ভাই না, মানে কাকাতো মানে খুড়তুতো ভাই দেবদত্ত, তিনি বলছেন যে আমি তো স্বীকার করছি, এটা আমার চাই হাঁসটা। তখন তিনি মানে গুরুদেব তিনি বললেন যে যে প্রাণ নেয় আর যে প্রাণ দেয়, প্রাণ রক্ষা করে, যে তার অধিকারই বেশি, যে প্রাণ রক্ষা করছে তার। এই ধরনের বিষয় আছে। পদপর্শন হবে হচ্ছে যে বর্ষাতে প্রথমে বিয়ে করা হতো, যে রাজা প্রথমে ভূমি বর্ষণ করতেন, তারপরে বাকিরা চাষ করা শুরু করত। পদপর্শন উৎসবে ফল মানে হচ্ছে যে লাঙল, সেই লাঙল দিয়ে চাষ করার সময় মাটি খোঁড়া হচ্ছে, মাটির নিচে থেকে কেঁচো, তারপর নানান প্রাণীগুলো উপরে উঠে আসছে খোঁড়ার ফলে। উৎসব হচ্ছে সেখানে লোক দাবাদাবি করছে, সেইখানে এই প্রাণীগুলো মারা যাচ্ছে, সেইটি দেখে তার খুব যে হৃদয়ে করুণার অনুভব হয়। তখন তিনি মৌসুমের জাম গাছের নিচে ধ্যানস্থ হয়, মানে সমাধিস্থ হয়ে যায়। তো এই ধরনের কিছু বিষয়ে খুব সংক্ষেপে বলা। এরপরে সপ্তদশ বর্ষ বয়সে সিদ্ধার্থের সাথে অলি বংশের দণ্ডপাণির কন্যা গোপাল বিবাহ হয়। বিবাহের পরে 29 বছর যখন বয়স তার, তখন তিনি নগর পরিদর্শনে যেতে চান। নগরে গেলে সেখানে মানুষ সাধারণভাবে বাস করছে, মানুষের দুঃখ দুর্দশা দেখতে পাওয়া যাবে। তিনি রাজপ্রাসাদে সুখ স্বাচ্ছন্দ্যে আসেন, কোনো কিছু দেখেননি, দুঃখ কাকে বলে। কিন্তু তিনি যখন সেখানে গেলেন, মানে তা সত্ত্বেও উদ্যোগ চেষ্টা করেছিলেন যে কোনো রকম কোনো যে রোগগ্রস্ত ব্যক্তি, কোনো বৃদ্ধ ব্যক্তি কেউ নগরের সামনে থাকবে না। সবাই সেই দিক যে আনন্দিত হয়ে মানে রাস্তা ধারে দাঁড়িয়ে থাকবে, রাজকুমারকে অভ্যর্থনা দেবে, আর যাতে তিনি কোনো কিছু দেখতে না। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল যে তিনি যখন নগর পরিদর্শনে গেলেন, সেখানে জরা অর্থাৎ বার্ধক্যগ্রস্ত একটা ব্যক্তিকে দেখলেন, ব্যাধিগ্রস্ত ব্যক্তি মানে রোগগ্রস্ত ব্যক্তিকে, একটি মৃতের শবযাত্রা দেখলেন। আর একটি জিনিস দেখলেন, সেটা হচ্ছে জাগতিক দুঃখ হতে মুক্তি লাভের প্রয়াস করলেন এবং সন্ন্যাসী। এই যে চারটি যে লক্ষণ বা নিমিত্ত বলা হয়, যেটার কারণে তিনি গৃহত্যাগ করেন, জরা, ব্যাধি, মৃত্যু, আর হচ্ছে একজন সন্ন্যাসী, তিনি এই গৃহ থেকে মুক্তির প্রয়াস করছেন। এই চারটিকে বৌদ্ধ ধর্মের যথেষ্ট গুরুত্ব দেয়া হয়। এই চারটি হচ্ছে যেটা থেকে সিদ্ধার্থ গৃহত্যাগ করলেন এবং তিনি তপস্যা করে নির্মাণ লাভ করলেন এবং বৌদ্ধ ধর্মের সূচনা। এই চারটি দর্শনই হল যে বৌদ্ধ ধর্মের যে পূর্ব নিমিত্ত বা পূর্ব কারণ। তো এই যে মানে বৃদ্ধ ব্যক্তি, তার যে লক্ষণ, সেটা দেখে তিনি খুব অভিভূত হয়ে পড়েন এবং তিনি যখন ফিরে আসেন, এরপরে তিনিও সংকল্প করেন আমিও এই যে দুঃখ আছে জগতে, সেই থেকে মুক্তির জন্য প্রয়াস করি। এবার একটি বিষয় আশ্চর্য রাখতে পারে, 29 বছর বয়স পর্যন্ত কেউ দুঃখ কাকে বলে দেখেনি। মানে অ্যাকচুয়ালি এটা আরো ডিটেলস বিবরণ আছে যে তিনি রথে করে যাচ্ছে, হঠাৎ দেখেন একজন বৃদ্ধ, তিনি কোনোদিন কোনো বৃদ্ধকে দেখেননি। যে বৃদ্ধ, তার যে চামড়াগুলো কুচকে গেছে, চোখগুলো পুকুরের মধ্যে চলে গেছে, হাড় বেরিয়ে এসেছে, মাথার চুল পেকে গিয়েছে, শরীরটা মানে ঝুঁকে পড়েছে, একটা লাঠিতে ভর দিয়ে চলতে হচ্ছে, তার শরীরে সেটুকু বল নেই, দাঁত পড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, চোখে ভালো দেখতে পাচ্ছে না। তখন তার খুব আশ্চর্য দেখছে যে ইনি কে, এরকম তো আমি কাউকে দেখিনি রাজপ্রাসাদে। তখন তাদের সারথী ছিলেন, তিনি বলছেন যে ইনি হচ্ছেন বৃদ্ধ। তখন
তিনি বলছেন যে এইটা কি আমারও কি এরকম হবে, আমিও কি বৃদ্ধ হবো? তখন শারদ বলছে হ্যাঁ আপনিও বৃদ্ধ। তো এইখানে অ্যাকচুয়ালি প্রাচীন যে সাহিত্য, পুরাণ বা বৌদ্ধ যে কোনো সাহিত্য ক্ষেত্রে যদি দেখা যায়, সেখানে এগুলো রূপকের আকারে বলা হয়। মানে 29 বছরের একজন যুবক কিন্তু উপলব্ধি করতে পারে না যে আমিও বৃদ্ধ হব। আমাদের যে বয়স, আমাদের 30-এর এদিক বয়স, যারা স্টুডেন্ট আমরা ক্লাস করছি, আমরা কি তখন ভাবি যে আমি বৃদ্ধ হব? এই যে একটা সামনে বৃদ্ধকে দেখে যে আমিও এরকম একদিন হব, এটা কিন্তু ভাবে না। বা একজন মানুষ মারা গেছে, শবযাত্রা যাচ্ছে, সেটা দেখে কারোর মনে হয় যে আমারও মৃত্যু হবে, বা রোগগ্রস্ত ব্যক্তিকে দেখে যে আমারও রোগ হবে, এটা মাথায় আসে না। এটাই হচ্ছে এখানে রূপক, যে 29 বছর বয়স হলো তিনি এটা উপলব্ধি আসে যে এরকম হতে পারে। তখন তিনি যখন দেখেন যে এই যদি পরিণতি হয় জীবনে, তাহলে আমার যে সুখ সেটা তো ক্ষণিকের। 5 বছর, 10 বছর, 20 বছর সুখ ভোগ করা হবে, তারপর শরীরে বার্ধক্য আসে, তাহলে এই সুখ তো অনেক। তখন তিনি এই যে দুঃখ, সেখান থেকে কিভাবে মুক্তি লাভ হয়, এবং যে এই জন্ম মৃত্যুর পরে আবার জন্মগ্রহণ করতে হবে, আবার এই চক্র চলতে থাকে, সেইখান থেকে তিনি মুক্তি প্রয়াস করার জন্য গৃহত্যাগে সংকল্প করেন। তো পুনরায় তিনি তার কাছে জাগতিক সুখটা বিশ্বাস হয়ে ওঠে। তিনি পূর্ণিমা রাত্রে, বৈশাখী পূর্ণিমা রাতে কন্যার সঙ্গে সংকল্প করেন, যেটি মহান নিষ্ক্রমণ বলে পরিচিত। এটা এখানে লেখা নেই। আমি ক্লাসে যখন আলোচনা করবো তার মধ্যে অনেক ইনফরমেশন থাকে, ক্লাস রেকর্ডিং থাকছে, তো তোমরা ক্লাস নোট নিতে থাকবে, সেইগুলোকে এডিশন করলে করা যায় ফার্স্ট থেকে, পরবর্তীতে বইপত্র দেখতে দেখা যায়। এরপরে তিনি ওই দিনেই তার পুত্র জন্মগ্রহণ করেন, সাধনার প্রতিবন্ধক, এই জন্য তিনি তার নাম রাখেন রাহুল। রাহুল মানে যে বাধা দিচ্ছে। তো তিনি গৃহত্যাগ করেন, ছন্দ করে সারথী এবং বন্ধক নামে অস্ত্র নিয়ে হনুমান নদীর তীরে উপস্থিত হন। সেখানে তিনি রাজবেশ পরিত্যাগ করেন এবং তিনি তার কেশোচ্ছেদন করেন, চুল যে মুন্ডন করেন, এবং সেই চুলগুলো তিনি বাতাসে উড়িয়ে দেন। কথিত আছে তিনি তখন বলেন, যদি আমি সিদ্ধি লাভ করি সাধনায়, তাহলে এই যে কেশ, এইগুলার নিচে ফিরে যাবে, আকাশে উড়ে যাবে, এবং সেইগুলি মানে বৌদ্ধদের বিশ্বাসে সেটা আকাশে উড়ে যায়, এবং দেবতা ইন্দ্র সেইটি রেখে সেই যে কেশ তার উপরে স্তূপ নির্মাণ আকাশে, চূড়ামণি চরিত্র বলা হয়। তো সেইটি আকাশে যে চরিত্র আছে বুদ্ধের, যে এর উপরে, সেই উদ্দেশ্যে বার্মা, থাইল্যান্ড, এইসব দেশের যে বৌদ্ধ, তারা ধানুষ ওড়ায়। ধানুষ যে এরকম হয় না, মানুষ আকাশে উড়ে যায়, তো সেই যে আকাশের চরিত্র আছে, সেই চরিত্রের যে উদ্দেশ্যটা মানে প্রদীপটাকে ওখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং এইটি পার্টিকুলার হচ্ছে বৈশাখ কার্তিক যে পূর্ণিমা হয়, যেটা বেসিক্যালি আমাদের যে কোজাগরী পূর্ণিমা সেই দিন। তো সামহাও কোজাগরী পূর্ণিমার দিনে কিন্তু আমাদের যে মানে আলোর উৎসব হয়, দীপাবলি তার পরবর্তী অমাবস্যা যেটা, তার আগের পূর্ণিমা, তাতে এই এগুলো দান করা হয় এই সময়। বার্মা, থাইল্যান্ড, এটা হচ্ছে আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার এই রিজনের মধ্যেই পড়ছে, আর ওই সময়টাতেই আলো বের করা। এবার সামহাওয়াটি সাইন্টিফিক্যালি বা একটা সোশ্যাল স্টাডি হিসেবে দেখা হয়, এই সময় কিন্তু এইখানে লোকজন সব ধান খায়, মানে চাল খায়, ধান হয়। যাদের গ্রামের দিকে বাড়ি তারা জানে যে ধান এই সময় আস্তে আস্তে মানে ধানের যে মুকুল আসে এবং ধান পাকতে শুরু করে। এরপর শ্যামা পোকা, কেন পোকা এইসব উপদ্রব হয়। এই সময়ে আলো জ্বাললে বা আকাশ প্রদীপ দেওয়া হয় এই সময়ে, তাতে পোকাগুলো মারা যায়। আর আরেকটা হচ্ছে মানে আশ্বিনের পরের এই সময়টাই হচ্ছে যে আমাদের যে ভারতবর্ষ, এখানে সবচেয়ে আরামদায়ক নদ নদী সব জলে পরিপূর্ণ, তারপরে অভাব নেই কোনো কিছু, এই কারণে এই সময় সেলিব্রেশনগুলো সবচেয়ে বেশি হয়।
পূজা অর্চনা হয় বা আমাদের যে মেজর যে ইয়ে ভারতবর্ষে সেগুলো হতে থাকে, মানে দশেরা বা এই ওটা ভারতবর্ষে দেখা যায় যে উৎসব। যাই হোক, তো এরপরে তিনি তারপরে আসেন বৈশালী। বৈশালীতে তিনি কলাকার এবং রুদ্ররামপুত্র বলে দুই ব্রাহ্মণ গুরুর কাছে শিষ্যত্ব গ্রহণ করেন, কিন্তু সেখানে তিনি সন্তুষ্ট না হয়, মানে তাদের যে বিদ্যা ছিল সেই বিদ্যা তিনি সম্পূর্ণ করেন, কিন্তু তিনি দেখেন যে না, এটার মাধ্যমে তো দুঃখ মুক্তি হচ্ছে না। তখন তিনি বৈশালী হয়ে আসেন রাজগৃহে। বৈশালী মানে এই যে ভারতবর্ষে যদি ম্যাপ হয়, যে একটা নেপাল, নেপালের কপিলাবস্তু থেকে এখানে যে নিচে বিহার, এরকম টাইপের বিহারে এই গঙ্গা গেছে, গঙ্গার আপার পোর্শন হচ্ছে বৈশালী ব্রিজিরাজ, লোয়ার পোর্শন হচ্ছে মগধ। আর ইস্টার্ন যে পার্ট আছে বিহারে, মানে মুঙ্গের, ভাগলপুর, পূর্ণিয়া, এই জায়গাটা হচ্ছে মানে অঙ্গরাজ্য। আর তার লোয়ার পার্ট যেটা হচ্ছে দেওঘর বেগর, এই যে আছে ওই জায়গাটা হচ্ছে ছোটনাগপুর, মালভূমি, ওই জায়গা। তো বেসিক্যালি তিনি সাউথে আসছেন, কপিলাবস্তু সেইখান থেকে বৈশালী, বৈশালী থেকে আসছেন মগধে, মানে গঙ্গা পার করে নিচে। তো সেখানে এসে তখন বিবিসার তাকে দেখে অভিভূত হন, বিবিসার তার রাজ্য বিচার, তিনি সেটা প্রত্যাখ্যান করেন। এরপর তিনি এই যে বুদ্ধগয়া, গুরুবেলা অর্থাৎ বুদ্ধগয়া যেটা, সেখানে সেনানিবাসে উপস্থিত হন, সেখানে ১০ বছর তপস্যা করেন, কিন্তু শরীর ভেঙে যায়। তখন তিনি দেখলেন যে কঠোর তপস্যা না খেয়ে না দিয়ে ওইভাবে নির্বাণ লাভ সম্ভব নয়। তখন সুজাতা নামের গর্ভবতী, মানে গোয়ালানির পত্নী, তার প্রদত্ত পায়ের সামনে তিনি গ্রহণ করেন। এরপরে তিনি ধ্যানে বসেন একটি অশ্বত্থ বৃক্ষের নিচে, এবং রাত্রের এক প্রহরে, প্রথম প্রহরে তিনি জাতিস্বর জ্ঞান লাভ করেন, পূর্বজন্ম সম্বন্ধে, তারপর কার্যকারণ সম্বন্ধে সকল জ্ঞান লাভ করেন। শেষে হচ্ছে তিনি বোধি জ্ঞান লাভ করেন, একেবারে অরুণোদয় সূর্যাস্তের আগে। এটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিনে। তো এই বোধি লাভই হচ্ছে তার জীবনের দ্বিতীয় প্রধান বৃত্তান্ত। বোধি লাভের পর তিনি বুদ্ধ হন। বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, এবং তিনি সম্যক রূপে সম্পূর্ণ জ্ঞান অর্জন করেছেন বলে তাকে সম্যক সম্বুদ্ধ করা হয়। বোধি লাভের পর তিনি ৭ সপ্তাহ ধ্যানে অতিবাহিত করেন। এর মধ্যে ৭ সপ্তাহ কেটে প্রভুষ এবং দল্লিক নামে দুজন উৎপল দেশীয় গুণী প্রথমবার উপাসক। এখানে অনেক কাহিনী আছে। এরা দুজন মধ্যদেশ যাচ্ছিল উৎপল থেকে, মধ্যদেশ মানে হচ্ছে ওই ইউপি অঞ্চলটা বলা যাচ্ছে, সেখানে এইখানে জার্নি করে যাচ্ছে, এবং যেতে গিয়ে ওই রাজগৃহ মানে পাটনা ওই অঞ্চল হয়ে যাচ্ছে। তো তখন তারা যে তাকে প্রথম অন্ন প্রদান করে, ওই যে সুজাতা পায়েস দিয়েছি, তারপর তিনি ৭ সপ্তাহ ধ্যানস্থ ছিল। এই ৭টি জায়গায় বুদ্ধগয়া টেম্পল আছে, মহাবোধি বিহার, সেখানে মার্ক করা আছে এই জায়গাগুলো। তো এরা দুজন তখন ওই মধুপিণ্ডিক এবং কূপ বলে দুই প্রকারের খাবার দেয়। বেসিক্যালি পিঠে, চালের পিঠে, আর হচ্ছে মধু আর ছাতু দিয়ে তৈরি মানে মিষ্টান্ন দ্রব্য, এগুলো বুদ্ধকে নিবেদন করে। তো তারপরে হচ্ছে যে তিনি তারপর যে তার জ্ঞান সেটি যাতে তিনি প্রচার করেন, সেজন্য শুভঙ্করী নামে একজন ব্রহ্মা এসে তাকে রিকোয়েস্ট করেন, এবং তিনি তখন সম্মত হন। এরপরে তিনি ওই যে তপস্যা করছেন, কঠোর তপস্যা, সেই সময়ে ৫ জন যে তপস্যা, তার কাছে মানে ৬ জন ছিল, তাদের মধ্যে একজন মারা গিয়েছিল, বাকি ৫ জন তাদেরকে প্রথম ধর্ম উপদেশ দান করেন। সেই 5 জনকে পঞ্চবর্গীয় ভিক্ষু বলা হয়, এবং তারা সেই সময় বারাণসীতে অবস্থান করছে। তো তিনি বারাণসী গেলেন, মানে পাটনা থেকে পাটনা নয়, মানে গয়া থেকে বারাণসী, বুদ্ধগয়া যেটা, সেখান থেকে বারাণসী গেলেন। সেখানে তাদের প্রথম ধর্ম উপদেশ দিলেন, মধ্যম পন্থা এবং 4টি আর্য সত্য সম্পর্কে। এই যে ধর্ম উপদেশ দিলেন, বৌদ্ধ ধর্মকে যদি একটা চক্র বলা হয়,
স্থির ছিল, তিনি এই শিষ্যদের উপদেশ দিলেন, শিষ্যরা অন্যদের উপদেশ দিলেন, মানে বৌদ্ধ ধর্ম স্প্রেড হতে শুরু। বৌদ্ধ ধর্মের যে চক্র, এটা প্রবর্তন করা হয়, মানে সেটা চলতে শুরু। এই ধর্মচক্র প্রবর্তন হচ্ছে তার জীবনের যে দ্বিতীয় মেজর ইভেন্ট। এরপরে বিষয় হচ্ছে যে পঞ্চবিংশ বর্গীয় যে ভিক্ষু আছে, তারা আরো অন্যান্যদের ধর্ম উপদেশ দেওয়া শুরু করলেন। তার মধ্যে যশ এবং তার বন্ধু মিলে বুদ্ধের 60 জন শিষ্য, এই 60 জনকে তিনি বহুজনহিতায় বহুজন সুখায় উপদেশ প্রদান করতে আদেশ দিলেন। এই কথাটা অনেক জায়গায় শোনা যায়, এটা অ্যাকচুয়ালি পালি থেকে আসছে, বিনয় বিনয় মহাবর্গে আছে যে চলথ বিক্ষোভে চারিকম বহুজনহিতায় বহুজন সুখায় অর্থায় হিতায় অনুকম্পায় দেবমনুষ্যান। তো এটা মানে লম্বা উপদেশ আছে, খুব সুন্দর। যে বহুজনের কল্যাণের জন্য তোমরা ধর্ম উপদেশ পালন করো, তোমরা কেবলমাত্র ব্রহ্মচর্যের আকাঙ্ক্ষা করবে, কোনো রকম কোনো জাগতিক কামনা করবে না, এবং কেউ একদিকে যাবে না, মানে এক পথে দুইজন যাবে না, 5 জন যাবে, 5 দিকে যাবে, এবং এই যে বহুজনের কল্যাণের পর যে বাণী, সেগুলোকে তোমরা প্রদান করো। এবং এখানে আরো অনেক ডিটেলস আছে, তাই মানে কি হলো পরলোকের কল্যাণের জন্য উপদেশ করা। এই 60 জন তারপরে ধর্মপ্রচার শুরু করলেন। এরপর বুদ্ধ বারাণসী থেকে রাজগৃহে আসলেন, মানে বর্তমান যেটা রাজগৃহ। তো সেখানে আরো তার শিষ্য হলো বিম্বিসার, তার শিষ্য হলেন বিম্বিসার। বেনুগুণ নামে একটি উদ্যান তাকে প্রদান করলেন। এরপরে অশ্বজিতের প্রভাবে, এই অশ্বজিৎ হচ্ছেন পঞ্চবিংশ ভিক্ষুর একজন, ফার্স্ট যে 5 জন ডিসাইপল তাদের মধ্যে একজন ছিল অশ্বজিৎ। তারপরে সারিপুত্র এবং মৌগলায়ন নামে 2 জন বুদ্ধের শিষ্য হলেন। এরপরে শীতবনের সাবস্ত্রী মুনি সুদত্তনাথ পিণ্ডি তার শিষ্য হলেন। এবার যেতবনে যখন তিনি যান, মানে যখন তিনি সাবস্ত্রী যান, সাবস্ত্রী হচ্ছে কোশলের রাজধানী, কোশল আর একটা জনপদ ছিল সে সময়। সাবস্ত্রী গেলে এই অনাথ পিণ্ডি তাকে যেতবন নামে একটি উদ্যান প্রদান। এরপর বুদ্ধ কপিলাবস্তু যান, সেখানে পুত্র রাহুল সহ আনন্দ, অনিরুদ্ধ, দেবদত্ত উপাধি প্রমুখ তার সন্ন্যাসী শিষ্যগণ ভিক্ষু হন। এরপর মহাপ্রজাপতি গৌতমী, মানে তার মাসি এবং তার বালিকা মাতা বিমাতা, অ্যাকচুয়ালি মহাপ্রজাপতি গৌতমীকে পরে শুদ্ধোধন বিবাহ করেন। তো প্রপোজাল প্রদানে অস্বীকার করলেও পরে আনন্দের সহায়তায় গৌতমী সহ বহু সাক্ষরমণিকে নিয়ে ভিক্ষু সংঘ প্রতিষ্ঠিত হয়। আজকে বোধহয় সময় পাওয়া যাবে না, পরের নোটটা আমি পরের দিন পড়াবো। তো এইভাবে ভিক্ষু সংঘ প্রতিষ্ঠা হয়। সন্ন্যাসী শিষ্যের পাশাপাশি সাবস্ত্রী, সুবদ্ধ, অনাথ পিণ্ডি, কৌশাম্বী, কৌশলরাজ, এরা হচ্ছে ভূমি তার একটা ডেটা অ্যাড করা যায়, তার শিষ্যের মধ্যে ভ্যারিয়েশন, যেমন এই সুদত্ত, অনাথ পিণ্ডি, কৌশাম্বী, এরা গুণী। কৌশলরাজ প্রসেনজিৎ, তার স্ত্রী মল্লিকা। প্রসেনজিৎ হচ্ছে রাজা, এছাড়া বৎসরাজ উদয়, বিম্বিসার হচ্ছেন ইয়ে রাজা, মগধের রাজা। এরা রাজারা তার শিষ্য ছিল। এছাড়া সাবস্ত্রী, বিশাখা প্রমুখ তার শিষ্য ও শিষ্যা ছিল, মানে মল্লিকা বিশাখা হচ্ছে তার শিষ্যা, আর এরা হচ্ছে গৃহস্থ শিষ্য। আরো যদি বলা হয়, যেমন সোপা বলে একজন চন্দাল ছিলেন, 3টা শিষ্য ছিলেন। উপাধি হচ্ছেন গৌরখান নাপিত, তিনি তার শিষ্য ছিলেন। তো সকল জাতি বর্ণের মানুষ তার শিষ্যত্ব লাভ করেছিল। বুদ্ধের 2 অগ্রশাবক ছিলেন সারিপুত্র এবং মৌগলায়ন। শাবক শব্দের অর্থ বোঝায় শিষ্য, শিষ্য নয়, মানে যারা হচ্ছে ধর্ম প্রচারক। মেজর 2 জন পেয়েছিলেন সারিপুত্র এবং মৌগলায়ন। 2 জন অগ্রশাবিকা, মানে 3 জন ডিসাইপল, মেজর 3 জন ডিসাইপল, হেমা এবং উৎপল। এরপরে তার যে দেহত্যাগের বিষয়ে বলা হচ্ছে যে সুদীর্ঘ 45 বছর ধর্ম প্রচারের পর পাওয়া হচ্ছে, মানে পাওয়া হচ্ছে জায়গাটার নাম
পাওয়া বড়টা হচ্ছে অন্তঃস্থ দ্যাট ইজ পাওয়া। পাওয়াপুরি বলা হয় না? পাওয়াপুরি হচ্ছে নালন্দাতে আছে, মানে নালন্দা, রাজগীর, পাওয়াপুরি, এগুলো মোটামুটি 20-30 কিলোমিটার রেঞ্জের মধ্যেই জায়গাগুলো আছে। এবং উদন্তপুরি মানে এটা হচ্ছে বিহার শরীফ বলে, এইগুলো উদন্তপুরি বিশ্ববিদ্যালয় ছিল, এইগুলো সব হচ্ছে এই 20 কিলোমিটার জায়গা। আমাদের পরিকল্পনা আছে এই জায়গাগুলোতে মানে আমাদের যে পাবি পরিবারের তরফ থেকে ট্যুর করার। আমি নিজে এগুলো ভিজিট করেছি এবং আমি নিজে গাইড হিসেবে সেখানে এক্সপ্লেন করি। প্রবলেম হচ্ছে বিভিন্ন হিস্টোরিক্যাল সাইটে গাইড যারা থাকে তারা এডুকেটেড হয় না, লোকাল লোকজন কিছু গল্প টল্প শুনেছে, তাদের আর্কিওলজি সম্পর্কে কোনো ধারণা নেই বা টেক্সট বা হিস্ট্রি সম্পর্কে ধারণা নেই, খুবই গাল গল্প কিছু বলতে থাকে। কিন্তু স্কলাররা যদি এই কাজ করে সেক্ষেত্রে অথেন্টিক আইডিয়াগুলো পাওয়া যাবে। যাই হোক, সেটা ভবিষ্যতের বিষয়। তোমাদের যদি কারো আগ্রহ থাকে জানতে পারো তো সেটা পরে কন্ট্যাক্ট দেখা যেতে পারে। তো এই যে জায়গাগুলো এইখানে মধ্যে হচ্ছে পাওয়া, তো সেই পাওয়াতে করকার খুব সুন্দর মানে কামার, তার খুব সুন্দর শুকর মন্তব বলে এক প্রকার খাবারটা। এই শুকর মন্তব নিয়ে অনেকে বলেন এটা শুকরের মাংস, অনেকে বলেন যে ওল জাতীয় কোনো পণ্য, শুকরের মতো দেখতে বড় ওল, বড় বড় মানে ইয়ে করে। এবং এইটি ত্রিপিটকের টিকাটা বলতে বলছে তিনি পর্যন্ত একটা কনফিউশনে উল্লেখ করছেন যে এক্সাক্ট শুকর মন্তব মানে কি, সেটা মাংস নাকি সেটা কোনো এই জিনিস আছে, সেটা নিয়ে দ্বন্দ্ব আছে। যাই হোক, সেইটি খাবার পরে তার শরীর অসুস্থ হয় এবং তিনি কুশীনগরের মল্লদের সাধনে বৈশাখী পূর্ণিমাতে ধ্যান যোগে দেহত্যাগ করেন। এই দেহত্যাগে পরিনির্বাণ নামে পরিচিত, বা এটা পার্টিকুলারলি মহাপরিনির্বাণ বলা হয়। এইটি হচ্ছে তার জীবনের চতুর্থ মুখ্য প্রতিটা হচ্ছে তার শেষকৃত্য সম্পন্ন হলে তার দেহাস্থি নিয়ে দ্বন্দ্বের সূচনা। বেসিক্যালি কুশিনারায় তার দেহত্যাগ হয়েছে। কুশিনারার যে মল্ল যারা আছে, মল্ল ষোড়শ বর্জন পদের একটি, এবং মল্ল একটা জাতি, ব্রিজি হচ্ছে একটা জাতি, তো তাদেরই যে জনপদ সেটাও ব্রিজি নামে পরিচিত। মল্লদের জনপদ মল্ল নামে পরিচিত। কপিলা বস্তু জনপদের মানে কপিলা বস্তু এরা হচ্ছে শাক্য নামে পরিচিত। এগুলো ক্ল্যান। মল্লরা বলছে না আমাদের এখানে তিনি পরিনির্বাণ লাভ করেছেন, আমরা এসব থেকে আসতে দেব না। এই নিয়ে একটা বাদাল হচ্ছে। তখন দ্রোণ নামে একজন ব্রাহ্মণ, তিনি বলছেন যে তিনি এরকম অহিংসক ছিলেন, তার যে দেহাস্থি নিয়ে একটা এরকম হিংসা হবে সেইটি শোভনীয় হয়। এই জায়গাগুলো পাঠ্য আছে। গতকাল ক্লাসে যে আমি মহাপরিনির্বাণ সূত্র দেখাচ্ছিলাম, টেক্সটগুলো পড়ানো হয়, সেখানে এইটা আছে এবং এটা ট্রান্সলেশনে আসে। শুনন্তু বন্ত মম এক বাক্যম মহাকম সত্তা অহুসন্তিবাদ, এরকম বলছেন যে হে মহাশয়গণ, শুনুন আমার একটি কথা। শুনন্তু বন্ত মম এক বাক্যম পালন হচ্ছে অমহাকম সত্তা অহুসন্তিবাদ। আমাদের শাস্ত্র গুরুদেব ছিলেন, তিনি শান্তিবাদী ছিলেন। তো তার দেহাস্থি নিয়ে এরকম হিংসা হবে এটা শোভন। তো আপনারা এক কাজ করুন, সেই সময় যারা মানে যারা ক্ষত্রিয় ছিল, যেমন বিভিন্ন জনপদ ছিল, অজাতশত্রু নগর থেকে লোক পাঠিয়েছেন, কপিলাবস্তুর লোকেরা লোক পাঠিয়েছে, রামগ্রামে কলিওরা লোক পাঠিয়েছে, এরকম বিভিন্ন জায়গা থেকে এরকম লোক পাঠিয়েছে। তখন এরা বলছে যে না না আমরা ভাগ দেব মল্লরা। তখন গিয়ে দ্রোণ ব্রাহ্মণ কি করলেন যে 8খানা ভাগ করলেন দেহাস্থি যেগুলো ছিল, দাহ করার পরে যে অবশিষ্ট সেইগুলোকে 8 ভাগ করে 8টা জায়গাতে শুরু করলেন। তো এই রাজগৃহ, কুশীনগর, রামগ্রাম, পেটদ্বীপ, কপিলাবস্তু, তারপরে হচ্ছে অল্লকক্ষ, ব্রিজি মানে কুশিনারা, পাওয়া আর হচ্ছে বৈশাখী, এই 8খানা জায়গাতে
এই মোটামুটি বুদ্ধ জীবনী খুব সংক্ষেপে বলা হলো। আর নোটের একটা ব্যাপার হচ্ছে, নোটগুলো তোমরা লিখতে গেলে বুঝতে পারবে যে টাইমে কতটা শেষ হচ্ছে। বিশেষ স্টুডেন্টদের এমসিকিউ করতে গিয়ে সমস্যা যেটা হয়, বড় নোটগুলো লিখতে গিয়ে সময় লাগে। তো বুদ্ধ জীবনী প্রসঙ্গে প্রচুর লেখা যায়, কিন্তু সেই লিখতে গেলে এখানে সময় শেষ হয়, কিন্তু এটা খুব কম্প্যাক্ট লেখা আছে। এরপরে একটা কনক্লুশন দেওয়া হচ্ছে যে ভগবান বুদ্ধ একাধারে তিনি মহাকরুণার আধার, আবার তিনি ধর্ম পরিচালনা ও বাস্তব বুদ্ধির এক অদ্ভুত সমীকরণ তার জীবনে দেখা যায়। এটা খুব ক্রিটিক্যাল বিষয় যে খুব করুণাময় দয়াময় বিষয় বলি যে তিনি একদম বোকা, মানে বোকা বলবো না, যে খুব সহজ সরল ভোলা ভালা টাইপের, এরকম কিন্তু না। বুদ্ধ জীবনী পড়তে গেলে বা পাবি সাহিত্য যখন আমরা পড়বো, সেখানে অনেক ইন্ডিকেশন দেখা যাবে তিনি ভীষণ রকম ভাবে দক্ষ একজন সংঘ পরিচালক, কিংবা সংঘ পরিচালনা করতে চান, তিনি একটা নিদর্শন, এবং সেই রিলেটেড যে বাস্তব বুদ্ধি সেটিও তার মধ্যে দেখা যায়। এছাড়া আধ্যাত্মিকতা ভারতবর্ষের চিরন্তন সম্পদ, শেষ ফলে নূতন মতবাদের সাথে পুরাতন রীতিনীতি খণ্ডন না করে অপূর্ব সমন্বয়ের পদ্ধতি তার কর্মপদ্ধতির অঙ্গ। তো বুদ্ধের পূর্বেও ভারতবর্ষে আধ্যাত্মিকতার বিকাশ হয়েছে। তো সেই যে মতবাদ যেগুলো ছিল, সামাজিক যে রিচুয়ালস যেগুলো ছিল, সেইগুলোকে খণ্ডন না করে সেটার মোড়টা তিনি চেঞ্জ করে দিয়েছিলেন। যেমন যোগ্য প্রসঙ্গে একটি বিষয় আছে, কূটদন্ত সূত্র, সেটা সিলেবাসে পাঠ্য আছে, সেকেন্ড পেপারের প্রশ্ন। কূটদন্ত সূত্রে একজন কূটদন্ত নামে একজন ব্রাহ্মণ, তিনি এসে জিজ্ঞাসা করছেন যে মহাযজ্ঞ কিভাবে হয়। তখন বুদ্ধ ইন্ডিকেশন দিচ্ছেন যে যে তিনি একরকমভাবে বলছেন, এটা বলতে গেলে একটু সময় পার হয়ে যেত। তিনি একটা পদ্ধতি বললেন যে বেসিক্যালি যে যজ্ঞের পূর্বে রাজ্যের মধ্যে যারা মানুষজন আছে, তারা যারা চাষ করছে তাদের বীজ ধান দিতে, যারা ব্যবসা করছে তাদের মূলধন দিতে, যারা রাজ কর্মচারী আছে তাদের সঠিকভাবে বেতন দিতে। আদারওয়াইজ মানে রাজ্যের মধ্যে একটা চুরি ডাকাতি হচ্ছে, এই অবস্থায় যজ্ঞ করাটা উচিত। তো রাজা সেই রকম অনেক একটা বুদ্ধধর্মের কাহিনী হিসেবে বলছে, পুরাকালে মহাবীর একজন রাজা ছিলেন, তা তিনি যজ্ঞ করতে চেয়েছিলেন। তখন রাজপুরোহিত তাকে বলছেন, দেখুন রাজ্যে এরকম এখন অশান্তি, মানুষের অভাব অনটন, এই সময় যজ্ঞ করলে ঠিক হবে, আপনি এক কাজ করুন, আগে এইগুলো করুন। তো ওইগুলো করতে 1 বছর লেগে গেল। তারপর রাজ্যে পুরো জিনিস কণ্ঠশোধন শব্দটা পাবিতে আছে। কণ্ঠশোধন হচ্ছে অর্থশাস্ত্রের কারণ আছে। কণ্ঠশোধন মানে বোঝায় যে ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক করা। তো সেটি করলেন। তারপরে রাজা বললেন যে আপনি যোগ্য করলেন, আপনি এক 4 জনকে অনুমতি দিন। যারা ক্ষত্রিয় ছিল তাদের, যারা ব্রাহ্মণ ছিল, যারা অমাত্য মানে মন্ত্রী পরিষদ, আর যারা গৃহপতি মানে সেই সময় ধনী গৃহস্থ। বেসিক্যালি ব্রাহ্মণ অর্থ হচ্ছে ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী, গৃহপতি মানে হচ্ছে বিজনেসম্যান, ইনভেস্টর যারা আছে, ক্ষত্রিয় মানে হচ্ছে বলিয়ার, সেনার লোক, আর অমাত্য মানে হচ্ছে মন্ত্রী আমলা, মানে এই যে তোমরা সিভিল সার্ভিস বলছো, সেই প্রশাসনিক কাজে থাকা আছে, তাদের অনুমতি নেই। মানে রাজা দুম করে মাথায় কি চাপলো করে তুলেছে না, তিনি যারা রাজ্য চালাচ্ছে, রাজা তো সব জায়গায় গিয়ে করতে যাচ্ছে, তিনি মাথায় আছেন বা মেনটেনেন্স করছে, তো এরা তাদের থেকে অনুমতি নিয়েছে, আমি এ করছি, আপনারা কি মানে সম্মত, অনুমতি। এরকম অনেক বিষয় বলা আছে। যজ্ঞে কিভাবে করতে হবে, কতটা ঘি দিতে হবে, এগুলো তিনি কিছু বলছেন না, কিন্তু যজ্ঞের মোডটা চেঞ্জ করে দিয়েছে। এবং তিনি যেটা বলছেন, এটা আমাদের পাঠ্য আছে, পরে পড়বে, সেখানে দেখা যায় এইরকম যজ্ঞ সর্বত্র করা হচ্ছে। যজ্ঞের রিচুয়ালস নিয়ে তার কোনো কিছু বলা না, বাট তিনি যেটা বলছেন এটা দেখা যাচ্ছে যে একটা সোসাইটি, একটা দেশের আলটিমেট উন্নতি এই প্রসেসে। যজ্ঞ সেখানে একটা রিচুয়াল না, আর তার যে প্রভুত্ব ইত্যাদি যা কিছু আছে সেখানে। এবং আরেকটি যেমন বর্ণাশ্রমের একটা এই হচ্ছে ব্রাহ্মণের শ্রেষ্ঠ, কিন্তু ব্রাহ্মণ শ্রেষ্ঠ সেই জায়গায় তিনি বলছেন যে
যে জাতিগত জন্মের মাধ্যমে ব্রাহ্মণ না, কর্মের মাধ্যমে ব্রাহ্মণ। ন চাহং ব্রাহ্মণং ভূমি নিজম ভক্তি সম্ভব কমুনা ব্রাহ্মণ অতি কমুনা এরকম শ্লোক আছে। তো তিনি বলছেন যে ব্রাহ্মণের যে গুণাবলী, সেই গুণাবলী যার মধ্যে আছে তিনি ব্রাহ্মণ। তাই এগুলো তর্কের বিষয়, কিন্তু তিনি যেগুলো বলছেন যে এই ধরনের বলা হলো যে রীতিনীতি প্রচলিত ছিল সেটাকে না ভেঙে বরং তার যে নতুন ব্যাখ্যা তিনি বলেছেন। এটা আমরা পালি সাহিত্য পড়তে গিয়ে তার বহু 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 নমুনা এক্সাক্ট টেক্সটগুলো পড়ানো হবে শেষের দিকে, মানে পালি পোর্শন যখন পড়ানো হবে সেখানে আমরা এই বিষয়গুলো পাবো। ডাইরেক্ট পালি সাহিত্য থেকেই বুদ্ধের নিজের কথা থেকেই এই জিনিসগুলো পাবো। আচ্ছা, এটা একটি বিষয় হলো। তারপরে হচ্ছে যে তার যে প্রবৃত্তির সংঘ, সেখানে সকল বর্ণের মানুষ স্থান পেল, কোনো ভেদাভেদ সৃষ্টি হয়নি, বরং তিনি বলেছেন যে সদাচারী সত্যবাদী সকল গুণের অধিকারী ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। এগুলো এই ধর্মপদের ব্রাহ্মণ লোকের শ্লোক আছে। এমনি সচ্চন্দ্র ধর্মচ সৌসুচি সৌচ ব্রাহ্মণ নচাহং ব্রাহ্মণ না গোবাদি নাম সৌতি সচে কিঞ্চন মনাদান পালিতে আছে। এটা বাংলা হচ্ছে যে যিনি কেবল মানে ব্রাহ্মণ তিনি জন্মগ্রহণ করেছেন আর নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দিয়েছেন, তিনি হচ্ছেন গোবাদ। গো মানে হ্যালো, মানে এটা ধর্মের মধ্যে রয়েছে একটা আসল ব্রাহ্মণ, আমাদের মানে সুন্দর হয়ে লাগতে পারে। তো এটা তো আমার কথা না, তিনি বলছেন যে এই যে আমি দেখে বলছি দেখো আমি ব্রাহ্মণ, কিন্তু আমাকে তো ব্রাহ্মণ সুলভ আচরণ করতে বা ব্রাহ্মণ হলে তার যে দায়িত্বগুলো কিছু করে ফার্মিং করা বা রিসোর্স মেনটেন করা, খাবার দাবারের অনেক বিচার আছে, কিছুই করবো না শুধু দেখো আমি ব্রাহ্মণ, এই দিকে বলে না। তখন তিনি বলছেন যে জন্মি সচ্চঞ্চল ধর্ম, তার মধ্যে সত্য ধর্ম আছে, তিনি সূচি সৌসুচি সৌচ ব্রাহ্মণ, তিনি হলেন ব্রাহ্মণ। তো তিনি বর্ণাশ্রমকে উপেক্ষা করছেন না, কিন্তু বর্ণাশ্রমের একটা নতুন সেটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছে। এই বিষয়গুলি আছে। তিনি সমাজে নিম্নবর্ণের মানুষ বা নারী তাদের জন্য ভিক্ষু সংঘের প্রতিষ্ঠা করেছেন। অন্তত জনতার হতে রাজা, ধনার্থ, গুণী, ব্রাহ্মণ, সন্তান, নারী, এমনকি গণিকা সকলেই তার সঙ্গে স্থান পেয়েছে। তো জাগতিক সুখ দুঃখের অন্তরালে কিভাবে দীর্ঘ জীবনের অধিকারী হওয়া যায় তার পর তিনি উন্মুক্ত করেছেন। বুদ্ধের জীবনীকেই তার উপদেশে এখানে তার লিখতে পারে বাস্তবায়িত চিত্র, এটা খুব সুন্দর কথা। এগুলো আমাকে অ্যানিমেশনে লেখা। এটা একটা স্বামী বিবেকানন্দ বলেছেন যে মহাপুরুষের জীবনী হলো শাস্ত্র, শাস্ত্রের এক্সাম্পল। সেখান থেকেই কি করতে হয় না হয় সেটা তাদের জীবনী পাঠ করেই জানা যায়। তো আই থিঙ্ক এটার থেকে ভালো কনক্লুশন এখানে হতে পারে যে বুদ্ধের জীবনী এটি হচ্ছে তার উপদেশের মূর্ত প্রতীক। এইখানে বিষয়বস্তু বলা হলো। আর সেকেন্ড লেকচারে নেক্সট দিন আমি পড়াবো। তোমাদের কিছু কোশ্চেন থাকলে